মেরি সিরাম সোপান নিবেদিত সেলিব্রিটি আড্ডা। দর্শক, আপনাদের সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। ঈদ মানে প্রিয়জনদের সাথে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া, গান এবং আনলিমিটেড ফুর্তি। আর তাই আপনাদের কথা মাথায় রেখে আমরা সাজিয়েছি সুন্দর কিছু আয়োজন এই ঈদে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল শ্রীরাম সোববার নিবেদিত সেলিব্রিটি আড্ডায়। আপনাদের সাথে আছি আমি মারিয়া শিমু। বলছিলাম ঈদ মানে প্রিয়জনদের সঙ্গে আড্ডা, গান, খাওয়া দাওয়া এবং গল্প। আর তাই তো আজ আমরা আমাদের অতিথি হিসেবে নিয়ে এসেছি আমাদের অত্যন্ত প্রিয় একজন, বিশেষ করে আমার তো খুবই প্রিয়। আমরা তার সঙ্গে গল্প করব, আড্ডা দেব, গান শুনবো এবং জানবো তার জানা এবং অজানা অনেক কথা। সেগুলো দেখতে আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় শিল্পী প্রতীক হাসানকে। ঈদ মুবারক ভাইয়া, কেমন আছেন? ঈদ মোবারক, কেমন আছো? আমি তো বেশ ভালো আছি এবং বলছিলাম তো যে প্রিয় মানুষদেরকে পেলে তো এমনিতেও আরো ভালো লাগা বেড়ে যায়। এক্স্যাক্টলি। সো আপনার সাথে আমার সম্পর্কটা আসলে কবে থেকে এবং কেমন সেটা আমাদের দর্শকদের আমার মনে হয় যে প্রোগ্রাম দেখলেই তারা বুঝবে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কত ভালো। বাট তবুও জানতে চাই যে প্রতীক হাসান শিল্পী হিসেবে যেমন, ব্যক্তি মানুষ হিসেবে তেমন কিনা। আসলে শিল্পী এবং ব্যক্তি জীবনকে মিক্স ম্যাচ করাটা ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? একজন শিল্পীকে মানুষ যেভাবে আসলে আলো ঝলমলের পথে দেখে সবসময়, হ্যাঁ, একদম মনে করে যে না, সে আনটাচেবল বা তার সাথে কখনো কোনো কিছুর হয়তো কম্পেয়ার করা যাবে না, এরকম মনে করে। বাট ব্যক্তি জীবনে আমি একদমই তার রিভার্স। তুমি সেটা খুব ভালো করে জানো যে আমি অনেক সিম্পল, খুব সাধারণ, আমার সাধারণ চলাফেরা, সাধারণ জীবনযাপন। এটা অনেকের কাছে খুব কনফ্লিক্ট মনে হয় যে শিল্পীরা তো এরকম হয় না। স্পেশালি আমি যখন বিদেশে বা বাইরে শুটও করতে যাই, এটাতে খুব বেশি হয় যে, কারণ বলে সবাই, আমার যারা অর্গানাইজার থাকে তারা খুব টেনশনে থাকে যে আসলে আর্টিস্টকে কিভাবে হ্যান্ডেল করবো, বাচ্চা মাইন্ড করবে কিনা, এই কথাটা তাকে বলা যাবে কিনা, বা সেইটার মানে আচ্ছা, অনেক কিছু নিয়ে তারা আসলে খুব বেশি টেন্স থাকে। তো যখন আমি আসলে তাদের সাথে যে আপনার যে চেষ্টাটা থাকে, তারপরে তারা কনফিউজ হয়ে যায় যে আসলে কি ভাবনা, তখন আর আসলে সেটা তখন অন্যদিকে চলে যায়। তখন বলে কি, ভাই আপনি কি এরকম না, আমাদেরকে এরকম। আমি বললাম না ভাই, আমি এরকমই। রাইট। এবং অ্যাকচুয়ালি এমন, কারণ আমি তো আসলে আমাদের তো একসাথে অনেক জায়গায় যাওয়া হয়েছে, অনেক ট্যুর করা হয়েছে, অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয়েছে। তো সব জায়গাতে আসলে ওই যে নিজের পরিবার করে নেওয়ার যে গুণটা, সেটা কিন্তু আপনার মধ্যে খুব ভালো মতন আছে। মানে আমাদের তো আছেই, যারা অর্গানাইজার থাকে তাদেরকেও চেষ্টা করে থাকি। ভাইয়া, ঈদ মানে বলছিলাম আমি আনন্দ এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। আপনার কাছে ঈদ মানে কি? ঈদ মানে আসলে এখন ঈদ মানে দায়িত্ব। এখন আগে ঈদ যেমন খুশি ছিল, যত ছোট ছিলাম, ঈদটা এত আনন্দের ছিল, তখন ঈদ মানে হতো যে ঘুম আসতো না। কোরবানি স্পেশালি, হ্যাঁ, আগের দিন রাতে তো ঘুমই আসতো না যে কখন উঠবো, কখন নামাজে যাব, কখন দেখা হবে বন্ধুদের সাথে, কখন সালামি কালেক্ট করতে যাব, মাংস কুড়োতে যাব, মাংস দিতে যাব। এটার একটা খুব মানে ঈদুল আজহার এক্সাইটমেন্টটা তো আরো আগে থেকে শুরু হয়, অনেক বেশি। গরু কেনা থেকে, রাইট, গরু কেনা থেকে, যে কি কালারের গরু কিনবো, কেমন গরু হবে, কোথায় রাখবো তাকে নিয়ে, কোথায় গোসল করাতে হবে, এগুলো নিয়ে আসলে নানা। তারপর আবার বন্ধুদেরকে দেখাতে হবে, একদম বন্ধুদের, এখন তখন কম্পিটিশন শুরু হয়ে যেত যে এই একদম। এখন তো আসলে আগে কি হতো যে আমরা ফ্রেন্ডরা, তো আমাদের সময়ের ফ্রেন্ডরা যারা ছিল, আমরা ইউজুয়ালি তাদের বাসায় যে দেখতাম যে কি হয়েছে, এবং সেটা নিয়ে খুব হতো আর কি, এটা গসিপ তৈরি হতো। ও যে বলতো যে না, তোর গরুটা ছোট হয়েছে, আমারটা একটু বড়। হ্যাঁ, এখন সেটাই লেজ নিয়েও বলে যে লেজ ছোট, তোর গরুর লেজ ছোট। শিং বড় ছিল আমাদের সময়, হ্যাঁ, যে গরুর যত বড় শিং, সেই গরু তত বড় এবং আমার মনে আছে যে এখন সেটাই চলে আসছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবাই ছবি পাঠাইতেছে যে গরুর, যে আমি এটা কিনছি। আচ্ছা ভাইয়া, মানে যখন ছোট ছিলেন তখন তো পরিবারের সঙ্গে ইনভলভমেন্ট অনেক বেশি ছিল। মানে বাবার কাছে কখনো এই গরু নিয়ে অথবা এই ঈদ নিয়ে অযৌক্তিক কোনো আবদার করেছেন যেটা এখন মনে পড়লে হাসি পায়? এক মজার ঈদের ঘটনা বলি। আমরা গরু কিনতে গিয়েছি চাঁদরাতে। তো ফর সাম রিজন সেবার গরুর শর্টেজ, গরু নাই। আমরা প্রায় 3টা হাট ঘুরে কোথাও গরু পেলাম না, নাই গরু। আমরা গাবতলী গেলাম, তখন 3টা বড় হাট ছিল, আমার মনে আছে, কোথাও গরু নেই। আমরা খুব মন টন খারাপ, হ্যাঁ তাহলে আমরা কোরবানি দিতে পারবো না, এবার কি হবে, খুব মন খারাপ, গাড়ি নিয়ে চলে আসতেছি।
হঠাৎ করে একটা গরু নিয়ে এক লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আম্মু কি মনে করে যেন তাকে জিজ্ঞেস করলো, ভাই গরুটা বিক্রি করবেন? ফ্রম নোওয়্যার। কারণ আমাদের তখন গরু কেনার জন্য আসলে আমার মনে হয় কেন যেন আম্মু দেখেই বুঝছে যে সে আসলে মানে ব্যাপারে বা মানে বিক্রির জন্য নিয়ে আসে। সে লোকটা বললো কি, হ্যাঁ আপনি একটা দাম বলেন, তাহলে আমরা হঠাৎ করে বলবো, হ্যাঁ গরু পেয়ে গেছি এরকম মানে। এবং চলতি পথে থেকে একজন মনে হয় গরু নিয়ে যাচ্ছিল, নিয়ে আসতে যায় না, এরকম চলতি পথ থেকে গরু কিনে পরে আমরা খুব খুশি। সেই গরু নিয়ে হেঁটে হেঁটে আমি আসলাম, পরে সে পা ব্যথা ছিল, পরের দিন সেই আবার মানে পরে তো বিশাল ঘটনা। এটা একটা মজা, হ্যাঁ একদম দৌড়াদৌড়ি। প্রীতম আমি সেই গরু নিয়ে অনেক হ্যাঁ একদম সেই আবার একটু ঘাস খাওয়াতে গেলে সে আবার একটু এরকম করতেছে, এটা আবার আসলে ছোটবেলার মেমোরিজ গুলো, ছোটবেলায় সবার জন্য ইচ্ছা ডিফারেন্ট থাকে এবং বড় হলে যেটা বললেন দায়িত্ববোধটা অনেক বেশি চলে আসে। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। ভাইয়া আমরা জানি যে আপনি এখন আসলে বাইরে অবস্থান করছেন, আমরা আপনাকে ঢাকায় রেগুলার পাচ্ছি না। বাইরে যে সেটেল হয়ে যাওয়া বা সেখানেই আসলে থাকার যে প্ল্যানটা, সেটা কি কোনো স্পেসিফিক কারণে নেওয়া হয়েছে, নাকি মনে হয়েছে যে না ঠিক আছে বিয়ে হয়েছে এখন যেহেতু এই জন্য একটু লাইফটা এখন আলাদা করে একটু সাজাই? আসলে এমন কোনো প্ল্যানই ছিল না তেমন কোনো, যেহেতু আমার মেয়ে শি ইজ বাই বর্ন সিটিজেন অফ ইউএস, তো ওর কারণে বেসিক্যালি আমার চিন্তা হয়েছে যে ইভেনচুয়ালি তো আমাকে যেতেই হবে, যদি ও এখানকারই, আমাকে যেহেতু যেতেই হবে। এবং আমি আর একটা নতুন স্টার্ট আপ যখন, আর এখন একটা সার্টেন টাইম পরে না, ইউ ডোন্ট ফিল লাইক টু স্টার্ট আপ অ্যাগেন জীবনে। তো এটা একটা চ্যালেঞ্জিং বিষয় কিন্তু, যে আসলে এত বড় আমার একটা ক্যারিয়ার বলো বা আমার একটা রানিং ওয়ার্ক স্টেশন থেকে, এই প্ল্যাটফর্ম থেকে হঠাৎ করে যে আমি মানে যে আবার নতুন করে শুরু করা, এটা ভেরি ডিফিকাল্ট। তারপর আলহামদুলিল্লাহ জাস্ট টু হ্যাভ আ নিউ এক্সপিরিয়েন্স আমি বলবো, যেটার কারণে আমি বললাম যে না ঠিক আছে লেটস সি। এই লেটস সি করতে গিয়ে আই গট মাই এভরিথিং ডান, এবং আলহামদুলিল্লাহ ওইখানেও আমার একটা ভালো অ্যাসোসিয়েশন, ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে, সেটাও আসলে ভালো লাগার একটা জায়গা তৈরি হয়েছে। বাট তারপরে দেশকে তো মিস ডেফিনেটলি করি, বাট আমি বলবো যে না আমি যে খুব দুঃখ বা কষ্ট নিয়ে যে না, সেটা আমার ক্ষেত্রে হয় না। ওখানেও আমার আই হ্যাভ আ বিগ গ্রুপ অফ ফ্রেন্ডস যারা আসলে অনেক সময় দেয় আমাকে। অনেকে এমন কথাও শোনা গেছে, অনেকে বলেছে যে কষ্ট পেয়ে চলে গেছে প্রতীক হাসান। সো বিষয়টা আসলে সেটা না, সেটা হচ্ছে নিউ একটা জিনিস এক্সপ্লোর করার জন্য, ফর বেটার জিনিস, বেটার লাইফ, বেটার অপরচুনিটি। জীবনে যখনই চলার পথে আমি দেখেছি যে সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে হয়, এটা আমি সবসময় বিশ্বাস করে এসেছি এবং আমি চেষ্টাও করেছি সেটা। তো আরেকটা নতুন কিছু এক্সপ্লোর করার আসলে চিন্তা করলাম যে না ঠিক আছে, আই হ্যাভ সিন দ্য হাইয়েস্ট সেলিং অফ মিউজিক, আমি হয়তো আমি জানি না অফ বাংলাদেশ, আমি তারপরে চিন্তা করলাম যে ওকে লেটস ওয়ার্ক অন ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ, কেমন লাগে সেটা। তো সেই একটা এক্সপেরিমেন্ট করার জন্য যদি বলতে পারো যে সেটা মানে প্ল্যাটফর্মটা এখন ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল হয়ে গেছে, এটাই হচ্ছে কথা। ভাইয়া চর্চাটা কি আসলে গানের প্রপার ওখানে হচ্ছে কিনা? এখন ওখানে মিউজিক কোলাবোরেশনটা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে। যখন আমাদের যারা বিজ্ঞ শ্রদ্ধেয় সুরকার গীতিকাররা ছিলেন, ওখানে আমি অনেক নতুনদের সাথে কাজ করছি, ইন্টারন্যাশনাল অনেক আর্টিস্টদের সাথে কাজ করছি, ইন্টারন্যাশনাল অনেক কম্পোজারদের সাথে, সাউন্ড ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করছি, যেখানে আমার নতুন অনেক কিছু শেখার আছে এবং এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা একটা অনেক বড় প্লাস। আমি বলবো যে আমি ব্লেসড অন দিস সাইড, যে আমার প্রফেশনটা এমন একটা প্রফেশন যেখানে আসলে আমি মানে বাই রোটেশন আই এম এক্সপ্লোর এভরিডে সামথিং নিউ। আচ্ছা ভাইয়া, আমরা জানি যে মিউজিক্যাল, আমি একদম মিউজিক্যাল ফ্যামিলিই বলবো, আপনি একদম জন্মের পর থেকেই সঙ্গীত দেখে শুনে তাই তার মধ্যে এক্সপ্লোর করেই বড় হয়েছেন। তো যখন শিল্পী হওয়ার বিষয়টা এলো, তখন কি বিষয়টা এমন ছিল যে না যেহেতু একটা লেগেসি আছে সেহেতু আমাকে এটা কন্টিনিউ করতে হবে, অথবা যেহেতু আপনার বাবা আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু, তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় ছিলেন এবং তিনি কিন্তু অলরেডি একদম ব্লাস্ট দিয়ে গেছেন আমাদেরকে, তো সেই জায়গা থেকে মনে হয়েছিল যে বাবার লেগেসিটা ধরে রাখার জন্য করবেন, নাকি গানকে ভালোবেসেই আসলে করা হয়েছে? আসলে মিউজিক পরিবারের হলে যেটা কি হয়, ইউ গেট ভেরি ইনফ্লুয়েন্সড উইথ ইট, যেটা আসলে আমার পরিবারের সবসময় ছিল। আমার মা খুব চেতেন যে তার সন্তান, বা ইভেন বাবাও চাইতেন, বাট বাবা একটা সার্টেন টাইমের পরে চেতেন, বাট আম্মু সেটা আমার আসলে অনেক পারিবারিক কারণেই আই হ্যাভ টু স্টার্ট আ ভেরি আর্লি স্টেজ, এবং ইনফ্লুয়েন্স তো ডেফিনেটলি যেহেতু থাকে, পাশাপাশি বলবো যে আসলে বাবার এই হাইপ, যেটা বলবো যে আর্টিস্ট হাইপটা দেখা, এটা খুব কাছ থেকে যারা দেখেছে, আই থিঙ্ক
দে ওয়ন্ট চুজ এনিথিং এলস ফর দেয়ার লাইফ। মিউজিক মানুষকে যে লার্জার দেন লাইফ দেয়, এটা একমাত্র মিউজিশিয়ানরা আমি বলবো যে এটা ফিল করতে পারে। অবশ্যই তাই, এবং তার লেগেসি ধরে রাখার জন্য আপনি স্টার্ট করেছেন, তারপরে চেষ্টা করে আপনার যাচ্ছি, হ্যাঁ। ছোট ভাইও করছে এবং Exactly. সেও মোটামুটি, আপনি তো আপনার মতন করে জায়গা থেকে করছেন এবং বাংলাদেশে সে বেশ ভালো করছে। Absolutely. সো ওই জিনিসটা নিশ্চয়ই রিলেট করতে পারেন যে না ঠিক আছে, বাবার মতো ভালোবাসা হয়তো বা ভাগ করে পাচ্ছি, বাট পাচ্ছি। বাট অবশ্যই পাচ্ছে। আচ্ছা ভাইয়া, ঈদের সময়ে যেহেতু আড্ডা দিচ্ছি, গল্প হবে, আমরা একটা গান একটু শুনতে চাই। মানে গান না শুনলে মনে হচ্ছে না যে আসলে ঈদ। ঈদ মনে হচ্ছে না নাকি? তো আচ্ছা, সেই গানটাই শোনাই যেটাতে আমার শুরু 2005 সালে সেই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে করেছিলাম হানিফ সংকেত আঙ্কেলের হাত ধরে, যে প্রেম স্বর্গ থেকে এসে। ও তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যায় বুক, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। অসাধারণ ভাইয়া, চমৎকার। আসলে আমার মা বলেন এই কথাটা যে খালিদ হাসান মিলুর গান অনেকেই গায় এবং হয়তোবা গাইবেও, কিন্তু সব থেকে সুন্দর প্রপার জাস্টিস এবং অ্যাকচুয়ালি এই গানটাকে প্রপার রেসপেক্ট শুধুমাত্র আপনিই দিতে পারেন। তো সেই চেষ্টা জায়গা করি থেকে- আসলে, না, অবশ্যই আমার মনে হয় যে শুধু বাবা বলে না, শিল্পীর প্রতি সম্মান রেখে আপনি সম্মানটা, গান exactly. দেখে গানটা অনেক বেশি সুন্দর হয়। ভাই, আমরা একটা ছোট্ট বিরতিতে Please, যাব, please. আমরা ফিরে এসে বাকি গল্প করছি। দর্শক, সুন্দর একটা গান শোনাবার পর ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন মেরিল সিরাম সোববার নিবেদিত সেলিব্রিটি আড্ডা। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রতীক হাসান। আমরা বিরতির পরে ফিরে এসে আবার জমজমাট গল্প করব। মেরিল সিরাম সোপবার নিবেদিত সেলিব্রিটি আড্ডা। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন ঈদ স্পেশাল মেরিল সিরাম সোববার নিবেদিত সেলিব্রিটি আড্ডা। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় প্রতীক হাসান। ভাইয়া, গান শুনলাম, কিভাবে শুরু হয়েছে সেটা শুনলাম, এবং এখনো পর্যন্ত যে জার্নি আপনার চলছে বেশ সুন্দরভাবে চলছে এবং আপনি বেশ সবাইকে প্রাউড করছেন। আচ্ছা, যদি শিল্পী না হতেন তাহলে কি হতেন? খুব ডিফিকাল্ট কোশ্চেন। শিল্পী না হলে আসলে আমার ছোটবেলা থেকে একটা খুব স্বপ্ন ছিল যে আই ওয়ান্ট টু বি আ বিজনেসম্যান। আচ্ছা, বিজনেসম্যান হওয়ার খুব স্বপ্ন সবসময় ছিল। সেটা আসলে ভিতরে ভিতরে লালন করেও এসেছি। এখন আমেরিকা গিয়ে সেটা একটু প্র্যাকটিসও করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, তাই করছেন? করছি কিন্তু করছি। মানে আমার কাছে মনে হয় শিল্পীরা বিজনেসম্যান হয়ে গেলে একটু খুব কাঠখোট্টা একটা হয়ে বেশি যায়। না, খুব একটা বেশি ভালো মনে হয় করতে পারবো না, কারণ শিল্পীরা অনেক ইমোশনাল। রাইট, আমি সেটাই বলছি যে হ্যাঁ। বিজনেসম্যান হতে হলে অনেক স্ট্রং হতে অনেক হবে, শক্ত ইয়ে হতে, অনেক মানে অনেক। এবং আপনি, আমার মনে হচ্ছে আপনি কেমনে পারবেন, আপনার পক্ষে তো আরো সম্ভব না, because আপনি এই এত জন্যই friendly। আমি বলেছি যে চেষ্টা করে যাচ্ছি। এই না, জন্য আমাদের আমার দোয়া
আমাদের অবশ্যই, দোয়া এবং শুভকামনা আপনি যেন আপনার এই ইমোশনাল মন নিয়ে এবং চেঞ্জ না হয়ে না 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 চেঞ্জ না change- হয়ে যেন আপনি সফল আসলে হতে চেঞ্জ পারেন। আর হবো না মনে হয়, চেঞ্জ হওয়ার চান্স নাই আমার। না না প্লিজ হবেন না ভাইয়া, কারণ অনেকে বলে, আচ্ছা এই কোশ্চেনটা আমি করবো, এটা আমাদের ধরেন আমাদের যারা শ্রোতা থাকেন বা আপনার যারা ফ্যান আছে তাদের প্রশ্ন। অনেকে বলে যে হ্যাঁ প্রীতমের গান হিট হয়ে যাওয়ার পরে, প্রতীকের গান হিট হয়ে যাওয়ার পরে, প্রতীক ভালো ভালো গান উপহার দেওয়ার পরে তার বোধহয় ভাব বেড়ে গেছে। তো এটা আপনি নিশ্চয় পার্সোনালি শুনেছেন? অনেক শুনেছি। শুনেছেন? আচ্ছা, তখন তাদেরকে কি রিপ্লাই দিয়েছেন? বিকজ আপনার রিপ্লাই আমরা জানি, আপনি কি রিপ্লাই দিতে পারেন? আমি আমার রিপ্লাই আমি হাসি দিয়ে দিই যে আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আপনার মনে হয় যদি না, সেটা একদমই ভুল। কারণ আসলে আমাকে যারা চেনেন বা আমাকে যারা জানেন তারা আমার সম্পর্কে এতটাই গভীর জানেন যে নতুন করে আসলে বলার কিছু থাকে না, এবং তারা আসলে জানে যে আমি এরকমই, এবং আমার ক্যারেক্টার ইজ ফিক্সড। এটা তুমিও জানো যে আমার একটা ফানি ক্যারেক্টার আছে, আমি যেটা খুব ফান করি, সবসময় সবার সাথে আনন্দ করি। Right. আমার একটু মানে দুষ্টুমি করতে খুব ভালো মানে লাগে। বিষয়টা হচ্ছে স্টেজে বা পর্দার সামনে এবং পিছনে আপনার মধ্যে আসলে কোনো ডিফারেন্স নেই, না, যেটা মানুষ হয়তো মনে করে যে জাস্ট পারফরমেন্স হচ্ছে দেখে হয়তো এখন বেশ লাইভলি, পরে বোধহয় গম্ভীর হয়ে যাবে। অ্যাকচুয়ালি না দর্শক, অ্যাকচুয়ালি এমন না, মানে এটা আমি বলতে পারি, আমি আপনাদেরকে এটার গ্যারান্টি দিচ্ছি, অ্যাকচুয়ালি তেমন না। তো ভাই আপনি গান গেয়ে ভালোবাসা কুড়িয়েছেন, এবং আমরা যদি আপনার ভাইয়ের কথা বলি, সে কিন্তু কম্পোজ করে গান মেক করে বেশি ভালোবাসা কুড়িয়েছেন। Absolutely. So, গান গেয়ে ভালোবাসা কুড়ানো এবং গান রেডি করে দুইটাই আসলে একটা টিম ওয়ার্ক। Absolutely. কিন্তু তবুও এই যে দুইজনের দুই রকম ফেম, সেখানে কখনো একটু পার্সোনাল জেলাসিটা হয়েছে কিনা যে ও বোধহয় এটা করে বেশি ভালোবাসা পাচ্ছে? জেলাসি তো কখনোই হয় না, বরঞ্চ আমরা মানে আমরা দুজনেরই একটা জায়গাটা, সবচেয়ে সুন্দর যে জায়গাটায় আমরা বিলং করি সেটা হচ্ছে আমরা দুজনকে অনেক প্রেস করি। আমি কিছু ভালো করলে ও সেটাকে অনেক বেশি প্রেস করে, ও কিছু ভালো করলে সেটার সাথে সাথে আমি ওকে প্রেস করি, এবং সমালোচনা আমরা দুজনকেই করি। ক্রিটিক্সটা অনেক বেশি করি যে এটা হয় না, এই জায়গাটা ভালো লাগে না। যে কোনো গান আমি যদি করি সেটা আমি প্রথম প্রীতমকে শোনাই, প্রীতম কিছু করলে ও আমাকে শোনায়। তো আমাদের এই লেনদেনের বন্ধনটা তো সবসময় আছে। আসলে আমরা সবসময় হয়তো দুই ভাই, কিন্তু আমরা ওয়ান সোল, এবং একটা জেনারেশন বলবো না, আমি বলবো যে একটা জাতিকে বা গোষ্ঠীকে আমাদের আসলে ভালো কিছু দেওয়ার একটা টেন্ডেন্সি সবসময় থাকে আমাদের। সবসময় থাকে এবং সেটা দিয়ে এটা নো ম্যাটার হোয়াট, আমরা সেটা গানে হোক, মিউজিক কম্পোজিশনে হোক, প্রীতমের নাটকে হোক, ওটিটিতে হোক, এনিওয়্যার আমরা আসলে সবসময় এটাই থাকে যে শিল্পের বেস্ট ভার্সন, এবং আসলে আমাদের থেকে বেস্ট আউটপুট, মানে সেটা থাকে। এবং চেষ্টা আমরা থাকে। দেখেছি যে দুইজন মিলে আপনারা যখন কোনো কিছু করেন তখন কিন্তু সেটা ডুয়োটা আবার dangerous, হ্যাঁ। ফাটাফাটি হয়ে যায়। এবং আমরা বেআইন সাহেব দেখেছি, হ্যাঁ। গার্লফ্রেন্ডের বিয়া দেখেছি, এবং আরো এমন অনেক কিছু আমরা দেখেছি। যখন গার্লফ্রেন্ডের বিয়া বা বেআইন সাহেব আপনারা যখন করেন, তখন কি আপনারা ভেবেছিলেন যে এত 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 বেশি হাইপ হবে বা এত বেশি ভালোবাসা পাবে? আমরা খুব এক্সপেরিমেন্ট নিয়ে কাজটা করেছিলাম আসলে, এবং এটা কারণ সবাই বোধহয় আপনাকে অনেক বলছিল চ্যালেঞ্জ। যে তুমি এত ইমোশনাল এবং রোমান্টিক গান অলওয়েজ আমার আসলে কি জানো, আমাকে এভরিবডি হ্যাজ আ পোর্ট্রে অফ মি, যে সবার একটা চিত্রায়ন আমার জন্য রেডি আছে, যে চাচা প্রতীক মানে দিস ইজ ওকে মেলোডি সামথিং লাইক দিস, সন অফ খালিদ হাসান মিলু সে এরকম গান করবে বা এরকম। ওয়েন প্রীতম এন্ড আই স্টার্টেড টু ওয়ার্কিং সামথিং লাইক দিস, আমাদেরকে অনেক অগ্নি পরীক্ষা দিয়ে এগোতে হয়েছে। কারণ এটা অনেকে পজিটিভলি প্রথম দিকে নেয়নি, আমি বলবো, কারণ ভালো খারাপ মিলিয়েই তো মানে পছন্দের তো সবারই ভেরিয়েশনস থাকে। আমরা খুব টেনশন নিয়ে আসলে কাজটা করেছিলাম যে আসলে এটার জন্য এটার ইম্প্যাক্টটা কি পড়বে, বা জানি না সেটার আসলে আউটপুট কোথায় গিয়ে দাঁড়াবে, বাট আমরা চেষ্টা করে গেছি আলহামদুলিল্লাহ। পরে সেখান থেকে হয়তো দর্শকের ভালোবাসা ওভারকাম করে আমরা এগোতে পেরেছি, এবং এত ভালোবাসা এবং এতই বেশি হিট হয়েছে। লাস্টের একটা মজা কেন বলতে তোমাকে আমি, লাস্ট ইয়ার প্রীতম আমি নিউ ইয়র্কে উই হ্যাড 27 শোজ 27 অল Together? ওভার, হ্যাঁ, আচ্ছা, অল ওভার নর্থ আমেরিকায়, এবং আমরা বাংলা ভাষাভাষী আছে এমন কোনো স্টেট আমাদের আর বাকি নাই বাকি নেই। হ্যাঁ, যাওয়ার, এবং বাংলাদেশি হিসেবে উই ওয়ার দ্য ফার্স্ট যারা এক ফ্লোতে এতগুলো শো করেছে। 27টা প্রোগ্রাম করা, মানে অফকোর্স বাকি সব কাজ করে এতগুলো জায়গা কভার করা, অফকোর্স আমরা 50টা ফ্লাইট নিয়েছি, 50 ফ্লাইটস, অফকোর্স মানে আপস অ্যান্ড ডাউনস এবং সব মিলে, এবং আমরা খুব রেস্টলেস জার্নি হয়েছে, হ্যাকটিক হয়েছে, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। কারণ এমন জায়গায় গিয়েছি যে আমরা সারা রাত ঘুমাইনি, সকালে যে সাউন্ড চেক করছি, 2 ঘন্টা ঘুমায় তারপরে শো শুরু করছি, অ্যান্ড আমরা লিটারালি দাঁড়াতে পারতাম না শো করার সময়, এত টায়ার্ড লাগতো। আচ্ছা, তারপরেও দেখা যেত সামনে যখন দর্শক যদি 500 থেকে 5000 বা আমরা
30,000 পর্যন্ত আপ টু 30,000 দর্শক পেয়েছিলাম বাহ। ইয়াতে মিশিগান। আচ্ছা, সো এটার যে ইম্প্যাক্ট বা এটার যে পাওয়ার আসলে এটার মানে কারণে যতই টায়ার্ড থাকেন যখন দর্শকদের সেই সামনে দাঁড়ালে আর ভালোবাসাটা- সেই জিনিসটা থাকে না, কাজ। সব সরে যায় তখন। অবশ্যই। এবং আপনাদের দুইজনের করা এই যে গার্লফ্রেন্ডের বিয়া এবং বেআইন সাহেব, এত মানুষ ভালোবেসেছে যে আমরা তো মানে যখন স্টেজে ওঠার আগে মনে পড়ে যে গ্রিন রুমে আমরা এটা নিয়ে নাচানাচি Practice করছিলাম। করতাম এবং তো মনে মজা আছে আমরা করতাম। রাশিয়াতে যে শো করতে গেলাম, উফ। সে রাশিয়ার শোতে তখন এই গানটা জাস্ট এটা আমার আরেকটা ফুটবল নিয়ে একটা গান ছিল ব্রাজিল নাকি আর্জেন্টিনা, তখন এগুলো খুব বেশ জনপ্রিয় সেই বেশ সময়। জনপ্রিয়, তো আমাদের এখানে অনেক রাশিয়ানরা ছিল সামনে বসে, রাইট। এবং যাদেরকে দর্শক maximum রাশিয়ান। ম্যাক্সিমাম রাশিয়ান ছিল এবং বাঙালি ছিল খুব। এবং আমরা কিন্তু খুব চিন্তিত ছিলাম যে যে আসলে আসলে গান ওরা কি বুঝবে কিনা। রেসপন্স করবে। তোমার মনে আছে যে তারা যে গানের একটা করে এটা কি বলে ট্রান্সলেটেড কপি সবার সিটে একটা করে দিয়ে এসেছিল যে আসলে এটা কি গান, কোন গানের পর কি গান, এবং এটা খুব মজার একটা শো ছিল। আমরা খুব টেনশনে ছিলাম যে আসলে বাট দে এনজয়েড দ্য রিদম এন্ড দ্য Right, মিউজিক। right. এটা তারা এনজয় এটাই তো আমরা বলছিলাম যে একটু বুঝে ওরা নাচানাচি করছে আসলে নাকি না বুঝে করছে। নাচতেছে তারা। আচ্ছা ভাই, আমরা শুনবো নাকি একটু দুই কি? লাইন গানটা গার্লফ্রেন্ডের বিয়ে অথবা বেআইন সাহেব শুনি। আচ্ছা ওকে। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। এই যে বিয়েন সাপ ভাব নিয়েন না, এতগুলা বিয়ায় যেন দেখাও দেখেন না। এই যে বিয়েন সাপ মাইন্ড খাইয়েন না, আরে কালা চশমা পরলে কিন্তু বেল পাবেন না। একে তো রূপের আগুন, তারা বরফা পর দ্বিগুণ, মনের দয়া মায়া সব কি আপনার ভেন্টি ব্যাগে রাখছেন। আপনি দেখতে ঝাক্কাস, শুনছি নাচেন ভালো, তবে আজকের দিনে ড্যান্স ফ্লোর কেন থাকবে খালি তাই? বিআইন সাহেব আপনার জন্য ঢাকাতে কাটি যে আনছি, মন খুইলা নাচেন আপনি হেভি বিটে গান ছাড়ছি। আরে বিআইন সাহেব আপনার জন্য ঢাকাতে কাটি যে আনছি। ও ও ও মন খুইলা নাচেন আপনি হেভি বিটে গান ছাড়ছি। চমৎকার, অসাধারণ। প্রাণ খুলেছিল না? প্রাণ খুলেছিল, মন খুলেছিল, বহুত কিছু ছিল। প্রাণ খুলেটা নিয়েই বোধহয় আমরা অনেক মজা করতাম, রাইট? তুমি হঠাৎ করে একটা অন্য জিনিস মনে করে দিচ্ছ আমাকে। গুড। এমন স্মৃতিচারণ চলতেই থাকবে। চলতেই থাকবে। আচ্ছা, যখন আপনি গান শুরু করলেন, গান গাওয়া শুরু করলেন, প্রথমে বাবার গানগুলো আপনি সবার সামনে নিয়ে আসলেন, এবং তারপর আসলে এই জিনিসটা কি আপনার কাছে মনে হয়েছে কিনা যে বাবার কারণে ভালোবাসা, বাবার গানের কারণে ভালোবাসা তো হচ্ছেই, কিন্তু নিজের আসলে একটা সোলো আইডেন্টিটি ক্রিয়েট করার যে তাগিদটা, সেটা আপনার মধ্যে কবে এসেছিল? সেটা আসলে আমার প্রথম অ্যালবাম থেকেই চেষ্টা করেছে হানিফ আঙ্কেল। প্রথমে যখন আমার গানগুলো রেকর্ড করা শুরু করি তখনও বলেছিল যে না ওকে, ওর গানগুলো হতে হবে এমন যে হাফ থাকবে আব্বুর গান আর হাফ আমার নতুন একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ গান। তখন থেকে আসলে জার্নি স্টার্ট হয়েছে। বাট এই আইডেন্টিফিকেশন তৈরি করার পিছনে আসলে অনেক অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এবং অনেক প্রচেষ্টার পর আসলে এই জিনিসটা এসছে। আমার মনে আছে যে আই স্টার্টেড মাই ক্যারিয়ার ব্যাক ইন 2004, বাট আমি আমার ফুল ফ্লেজ সোলো অ্যালবাম নিয়ে দর্শকদের সামনে দাঁড়াতে পেরেছি 2010। অনেক দিন, 5টা বছর আমাকে সময় লেগেছে আসলে যে নিজের একটা আইডেন্টিটি তৈরি করে দর্শকের সামনে আসলে যে এর বাইরেও আমরা গান করতে পারি বা এই ধরনের গান আমাকে দিয়ে হবে, এবং আমি আসলে ফুল এফোর্টটা ফুল দিয়ে ফোর্স দিয়ে আসলে এই কাজটা, ডেডিকেশনটা আমার full ডেডিকেশন থাকবে। থাকে। আচ্ছা, আপনার যেহেতু একটা লম্বা সময় ধরে আপনি কাজ করেছেন, হার্ডেস্ট পার্ট ক্যারিয়ারের কোনটা মনে হয়েছে বা কোন সময়টা গেছে? হার্ডেস্ট পার্ট গেছে আসলে যখন ইউনিভার্সিটি ছিলাম। আচ্ছা, মানে তখন- ব্যালেন্স করাটা। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি টাফ। কারণ প্রথম দিকে হয়তো সেরকম প্রেশার যখন ছিল না, কিন্তু ইউনিভার্সিটি ওঠার পর আমার ইউনিভার্সিটির প্রতি আসলে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ এই কারণে, আমার ইউনিভার্সিটি আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছে টু বি অ্যান আর্টিস্ট। বা তুমি জানতে যে আমরা আসলে সারা বাংলাদেশে কিভাবে দৌড়ে শো করতাম সেই সময়, এইদিকে যেতাম সেদিকে যেতাম, সকালে এখানে যেতাম, রাতে অন্য কোথাও থাকতাম, দিন আর রাত নেই আমাদের। আর ম্যাক্সিমাম সময় আমরা বাই রোডে যেতাম, তো কি হতো 8-9 ঘন্টা 8-9 ঘন্টা জার্নি করে যেতাম, 8-9 ঘন্টা জার্নি করে আসতাম।
তো এমনও হতো যে মিড টার্ম পরীক্ষা ছিল সেদিন পরীক্ষা দিব কি রাতে শো শেষ করে এসে দেখা যেত আমার টিচার। এবার একটা মজার গল্প অ্যাড করি এটার সাথে, যে আমি নিউজিল্যান্ডে যখন গিয়েছিলাম আমার আপনার একটা অনারেবল টিচারের সাথে দেখা হয়েছে সেখানে। তিনি আমার বিবিএ ডিরেক্টর ছিলেন তিনি, এবং সে খুব আবেগঘন একটা পোস্ট বিশাল এক দিয়েছেন। স্ট্যাটাস দিয়েছেন। এবং আসলে তিনি অসাধারণ, তিনি এবং মানে স্যার যিনি তার হাজবেন্ড দুজনই আমার টিচার ছিলেন, এবং দুজন আসলে এতটা ইমোশনাল হয়ে যায় যে অ্যাজ অ্যান স্টুডেন্ট তার কাছে আমি অকল্যান্ডে নেমেই প্রথম তাকে ফোনটা করছি, সিমটা নিয়ে, ম্যাডাম আমি আসছি, আপনি কোথায় আছেন। বাহ। তো তিনি আমাদেরকে খুব আদর করতেন। এই ম্যাডাম আমাকে অনেক অনেক হেল্প করেছেন। আমার ডিন ফারুকি স্যার ছিলেন, তিনিও অসাধারণ মানুষ, তিনি অনেক হেল্প করেছেন। হেলাল স্যার, আমার অনেকগুলো টিচার আসলে আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন যে আমি পরীক্ষা দিতে পারিনি সময় মতো, বা তারা মেকআপ এক্সাম নিয়েছে আমার জন্য, স্যারকে বলে স্পেশাল একটা আমি হয়তো ডিন স্যারের রুমে বসে পরীক্ষা দিয়েছি, এমনও হয়েছে। মানে সাপোর্টটা আসলে সাপোর্টটা একদম, হ্যাঁ, ওভারঅল অনেক বেশি ছিল। সো আই এম ভেরি গ্রেটফুল টু মাই ইউনিভার্সিটি, উইচ ইজ সাউথ ইস্ট ইউনিভার্সিটি, যারা আমাকে বিশাল, এবং আমার ফ্রেন্ড সার্কেল আমি বলবো আই মাস্ট সে, আমার 5 পাণ্ডবের এক ফ্রেন্ড আছে, আচ্ছা, এই 5 জন আসলে যেভাবে আমাকে সাপোর্ট করে নিয়ে গেছে, ওদের কারণে আমি আসলে আজকে বলবো যে হ্যাঁ, একটা শিল্পীর জীবনে আসলে যে পথ চলাটা ভাই, আমার কাছে মনে হয় যে পরিবার থেকে শুরু হয়ে ফুল সার্কেলের একদম, সাপোর্টটা না থাকলে absolutely। প্রপার আসলে শিল্পীর সেই জিনিসটা হয় না। প্রস্ফুটিত হয় না। আমরা আবার আমাদের একটা বিরতির সময়, প্লিজ। আমরা একটা বিরতি নিব, বিরতি নিয়ে এসে আমরা আরো ইন্টারেস্টিং একটা পার্টে যাব। দর্শক, আবারও সময় হলো একটি বিরতির, ছোট্ট বিরতি। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। মেরিল সিরাম সোপ বার নিবেদিত সেলিব্রিটি আড্ডা। দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ, দেখছেন মেরিল সিরাম সোপ বার নিবেদিত সেলিব্রিটি আড্ডা। আমরা কথা বলছি প্রতীক হাসানের সাথে। ভাইয়া, এখন একটা সেগমেন্টে আমরা যাব। তোমার সেগমেন্ট শুনলে আমার ভয় লাগে। না না না, আমি অ্যাটলিস্ট ক্যামেরার সামনে অ্যাটলিস্ট ভাই ভয়ঙ্কর কিছু হবে না, আপনি এতটুকুন বিশ্বাস আমার উপর রাখতে পারেন। রাখতেই পারি। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই রাখা উচিত। আচ্ছা, এখন আমরা একটা সেগমেন্টে যাব। আমি আপনাকে ছবি দিব 3টা, আমি দিব, আপনি দেখবেন না ছবিগুলো কার, আপনি ধরবেন ছবিটা, আমি আপনাকে ইশারা দিয়ে না, মানে আমি আপনাকে ক্লু দিব আসলে এটা কার ছবি, আপনাকে বলতে হবে। মানে আলটিমেটলি আমার কাজ হচ্ছে, মানে এখানে আমার পরীক্ষা হচ্ছে আপনাকে বোঝানো, আপনার পরীক্ষা হচ্ছে যে বুঝে, রাইট, বুঝে এই জিনিসটাকে মানে আমাকে হেল্প করা। দুজনেই পাস করার বিষয় আছে ভাই, প্লিজ হেল্প। হ্যাঁ, আমরা দুজনকে হেল্প করব। ওকে। বা একজন ক্রিকেটার, আমাদের সবার অত্যন্ত প্রিয় ক্রিকেটার, এক্স অধিনায়ক মাশরাফি ভাই। সব নাম বলে ফেললে তো ভাইয়া হবে না। না, আচ্ছা, আরো কিছু বলি। উনি ওনার ফিল্ডিং এর জন্য বেশ পরিচিত এবং বেশ জনপ্রিয় ছিলেন। একটু ডিফারেন্ট ভাবে উনি হলো গিয়ে ইয়ে করতেন, এবং তিনি সাকিব আল হাসান। না, সাকিব আল হাসান ভাই তো কখনো ইয়ে ছিল না। ওকে, উনি বেশ আবেগীও, কিন্তু শিল্পীদের মতোই আবেগী। আরে উইকেট কিপার। ও মুশফিক ভাই। ইয়েস ইয়েস। ইজি ছিল ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, রাইট। আহারে মুশফিক ভাই, ওটা আপনি রেখে দেন, ওটা আপনি রেখে দেন। ও আচ্ছা, দ্যাটস মাই ফেভারিট। ওকে, একদম ইজিটা বলে দিব না, ইজিটা বলবো না। আচ্ছা থাক। ঘোরায় পেছে বলো তাহলে। বলিউড আর্টিস্ট, ওকে, আমাদের অত্যন্ত প্রিয় সবার, মানে একদম ছোটবেলা থেকেই আসলে তার অভিনয় দেখে, মানে আমাদের জেনারেশন এবং তার আগের জেনারেশন হাফ, এবং নায়ক না নায়িকা? নায়ক, হ্যাঁ, রাইট। মানে উনি হচ্ছে আমাদের মা এবং মেয়ে আর কি, সবারই প্রিয় আর কি, জেনারেশনস উনি এভাবে সালমান খান? সবার প্রিয় এবং 3 খানের মধ্যে কেউ একজন মনে হয়। শাহরুখ খান? রাইট। আমি আসলে বলিউডের কিংই বলতে চাচ্ছিলাম, বাট বেশি ইজি হয়ে যেত। হ্যাঁ, ওকে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট। আমি দেখি। ও
আচ্ছা, আপনি কি জানেন ভাই আমি কোন ফুটবল টিম সাপোর্ট করি? না, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। এটা কি ফুটবলার? ফুটবলার। ওকে, ফুটবলার। আরেকটা ক্লু, আমার আমার প্রিয় ফুটবলার এবং আমার প্রিয় দলের, ওর প্রিয় ফুটবলার। আচ্ছা, আমার প্রিয় দলের তোমার প্রিয় দল তো ব্রাজিল, আমি জানি। তুমি ব্রাজিল সাপোর্ট করছো আমার সাথে। ভাইয়া এখন ক্যামেরার সামনে এখন এসব বললে হবে না। তুমি সত্যি আচ্ছা না, ডিফারেন্ট, তার অপোজিট যেই না, দল আছে। তোমার প্রিয় আচ্ছা, নেইমার। না না না, ব্রাজিলের কেউ না। না, মনে হচ্ছে তোমার। আমি ব্রাজিল সাপোর্টার, বলো। আচ্ছা, তাকে বলা হয় ফুটবলের জাদুকর। ওকে, বুঝতে পারছি। তার হাইট বেশি না। দি ওয়ান এন্ড অনলি মেসি। তিন টাইপের কিভাবে গেলেন ভাইয়া? মানুষ তো ভাববে যে আমরা নকল দেখছো না করেছি। ব্রাজিল? এটা মজা ছিল যে তুমি আচ্ছা, তোমার প্রিয় সাপোর্টার আর্জেন্টিনা কবে থেকে? এটা একটু শুনি ভাইয়া বলো। আমার প্রিয় আর্জেন্টিনাই ছিল। দর্শক আমাদের সাথে কোথায়, আমার দর্শকরা কোথায় শোনেন আগে এইসব মিথ্যা কথা, ও সব ক্যামেরার সামনে বলে, ভাই এগুলো বিশ্বাস করেন না। ও ভাই ব্রাজিল আমি করে, না ভাই আমি ও কিন্তু ব্রাজিল করে। আপনি ওর ড্রেস দেখেন, ও এখনো হলুদ পরা। ও না 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 ভাই, আসলে সে দর্শক ব্রাজিলই করে। আমি বলি মানে সে যেহেতু ব্রাজিল করে এবং জোর করে ব্রাজিল চাপিয়ে দেওয়ার জি একটা না প্রবণতা ভাই। তার মধ্যে আছে। হুম হুম। মানে ভাই আপনি এটা স্বীকার কেন করেন না? আপনি জোর করে ব্রাজিল আমাদেরকে দিয়ে সাপোর্ট করাতে চাইতেন না, বলেন। তাই নাকি? তোমরা আসলে আমরা দল দেখা যাবে পরিবর্তন খেলা। করি না, আচ্ছা, তাতে আচ্ছা, যাই আচ্ছা। হোক। আচ্ছা ভাইয়া, খুব মজার একটা সেগমেন্ট আমরা পার করলাম। আচ্ছা, Absolutely. এখন আমরা মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। কিছু রিউমার্স আপনার সম্পর্কে আছে না, রিউমার্স না, আমরা র্যাপিড ফায়ারেই চলে যাই ডিরেক্ট। যখন একা থাকেন তখন কি সিরিয়াস থাকেন কিনা? সিরিয়াস থাকি কি না? থাকি। থাকেন মানে তখন কি খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা বা অনেক হ্যাঁ, ব্রেন স্টর্মিং চলে আমার অনেক। ব্রেনস্টর্মিং, মানে হুট করে কেউ দেখলে বুঝবে যে আপনি খুব ইয়ে করছেন? আমার একটা খুব বাজে অভ্যাস আছে, আমার মাথা, আমি যখন বাসায় থাকি আমার মাথা গরম থাকে খুব, ফর সাম রিজন, আমি জানি না। আচ্ছা, এই প্রশ্নটাই নেক্সট ছিল, রেগে গেলে আপনি কি করেন? রেগে গেলে আমি চিলাচিলি করি। আর কিছু মানে ভাঙাভাঙি কখনো করেছেন? না, ভাঙাভাঙি করি না, আমি চিলাচিলি করি। এটা এটুকু পর্যন্ত আমার থাকে। এবার একটা খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আমার। মানে আপনার But এমন আমার- উল্টা কেন ভাইয়া? বাসায় ঢুকলে মানুষের মাথা ঠান্ডা থাকে, আপনি বলছেন বাসায় আমার ঢুকলে বাসায় গেলে মাথা মাথা গরম। কেন জানো, আমি সারাদিনের অনেক প্রশ্নের পর মনে হয় বাসার প্রশ্নগুলো আমার কাছে মনে হয়। গরম। আচ্ছা, রাগ কমানোর জন্য কি করেন? গান গাই আমি। গান রাগ কমানোর জন্য? মানে রেগে রেগে গান না, আমার রাগের একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমি গুনগুন গুনগুন করে গান গেতে গেতে থাকি অনেকক্ষণ, আচ্ছা নন স্টপ। আচ্ছা, এটা তো ভয়ঙ্কর কথা। আচ্ছা ভাই, আপনার বিয়ে নিয়ে অনেকের অনেক কনফিউশন ছিল, আপনি আমাকে অনেক ঘুরিয়েছেন, অনেকবার আমি ভাবির ছবি দেখতে চেয়েছি, আপনি শ্যাডোতে রেখে 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 তারপর ফাইনালে গিয়ে দেখেছেন, কাউকে দেখায়নি। শুধুমাত্র সম্পর্ক ভালো বলে যে দেখাবে এমনও না দর্শক। এবং শুধু তাই না, আরো একটা কথা আমি একটু দর্শকদেরকে বলতে চাই, এটা আমার স্মৃতি। যখন ভাইয়া ফার্স্ট একটু রিভিল করা স্টার্ট করলো সোশ্যাল মিডিয়াতে তার লাইফ পার্টনারকে, আমি খুব এক্সাইটমেন্ট নিই, বিকজ আমাদের অনেক এক্সাইটমেন্ট ছিল যে প্রতীক ভাই আসলে কার সাথে প্রেম করছে কিনা, বিয়ে করছে কিনা আমরা দেখছি না। আমরা কিন্তু একসাথে এত আমাদের আসা যাওয়া, কিন্তু আমরা বিয়ে নিয়ে কখনো কত দেখিনি। প্ল্যান করে ফেলছে এরা, মানে যে কত আমরা plan একদম করেছে, নাচা এই নাচি, করবো, কোথায় সেগুলো। কি হবে না হবে। তারপর আপনি ভালো কি হয়েছে। করেছেন বলেন? এই লটস অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। একদম। সো ভাইয়া, লাভ ম্যারেজ ছিল না অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? এটা লাভ কামস এ ম্যারেজ। আচ্ছা, আমরা জানি আপনি খেতে প্রচন্ড ভালোবাসেন। আচ্ছা, ফেভারিট ফুড বা কুইজিন? কুজিন তো সারা পৃথিবীর মোটামুটি সব কুজিন সবই আসলে আপনি এত মজা নিয়ে খেয়েছেন আসলে। বা আপনি খান, কোনটা যে স্পেসিফিক দেশি, আমার দেশি যে কোনো কিছু পছন্দ। আমার বিরিয়ানি খুব পছন্দ, যে কোনো মানে ফাস্ট ফুড বা নবাবী খানা আমার খুব পছন্দ। কারণ আমি একদম খেয়ে দিয়ে আয়েশে খুব ঘুম আয়েশ আসবে। করে ঘুম খাওয়াটা আমি খুব পছন্দ করি। আমার সাথে চলতে চলতে আমার ফ্রেন্ড সার্কেল সব এরকম মোটামুটি। food হ্যাঁ, lover। এটা ভাইয়া রান্না কি পারেন নাকি? পারি, টুকটাক পারি। যারা খেতে ভালোবাসে তাদেরকে রান্না জানতে হয়। আপনার রান্না করা বেস্ট ডিশ? আমার রান্না করা বেস্ট ডিশ, বেস্ট তো কিছু জানি না, বাট ক্ষুধা লাগলে কিছু একটা বানাই ফেলতে পারি, সেটা জানি। খুব ভালো ডিম ভাজতে পারি, আচ্ছা স্যান্ডউইচ বানাতে পারি, আচ্ছা মাছও রান্না করতে পারি আমি। একটা খুব মজার মাছের একটা কোফতা রান্না করতে পারি। আচ্ছা, ভাবিকে ইমপ্রেস করার জন্য কোন রান্নাটা করে খাইয়েছেন? কোনো কিছুই না, অথবা তোমার ভাবি উল্টা আমাকে রান্না করে খাওয়া ইমপ্রেস করে সব। তাই মানে একদম পুরা প্যাম্পার্ড হওয়ার জন্য যা যা প্রয়োজন। বাট রান্না করে ভাবিকে খাওয়াননি কখনো? একবার খাওয়াইছি, সে আবার বিশাল ক্রিটিক্স, সে এটা হয় না, ওইটা হয় না। মানে এই যারা দুঃখের, ভালো রাখতে পারে। হ্যাঁ, এটা তাদের একটা থাকে। পরে আমি চিন্তা করছি থাক ভাই,
তুমি তুমি রান্না করে খাও, এটা ভালো। এটাই বেটার, আমি প্রশংসা করি। না, হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে। আচ্ছা ভাইয়া, একটা আপনার উইক পয়েন্ট যেটা আপনাকে আসলে ট্রিগার করে যে কোনো সিচুয়েশনে? ট্রিগার করে আমাকে মানুষের ইমোশন অনেক বেশি ট্রিগার করে। যে জিনিসটা আমার সবচেয়ে বেশি আমাকে কষ্ট দেয় বা আমি যে জিনিসটাতে খুব বেশি অ্যাঙ্গার ফিল করি, এটা হচ্ছে মিথ্যা আমি নিতে পারি না ফর সাম রিজন। আমি বলিও না, সেটা আমার সহ্য হয় না ফর সাম রিজন, আমি জানি না। আচ্ছা, আর ধরেন আপনার একটা বদভ্যাস যেটা আপনার কাছে মনে হয় ছাড়া উচিত? বদভ্যাস ছাড়া উচিত, রাত জাগাটা ছাড়া উচিত আমার। এখনো রাত জাগেন ভাইয়া? প্রচুর। আমি এখনো ঘুমাতে পারি না, ওই আমার ঘুমের সাইকেল এখনো ঠিক হয় না। আসলে সাইকেল ঠিক হবে কোত্থেকে? আমি এক সাইকেল থেকে আরেক সাইকেল, আরেক সাইকেল থেকে আরেক সাইকেলে চলে মানে যাই। একটা অ্যাডজাস্ট হওয়ার সাথে সাথে আপনি আবার অন্য সাইকেলে চলে আরেক আসেন। সাইকেলে চলে আসি। সো এমনই চলতে থাকবে উল্টাপাল্টা। আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড শেষ। ভাইয়া, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যেতে যেতে একটা গান শুনবো, বাট তার আগে একটা প্রশ্ন আপনাকে করছি। একটা না, ইনফ্যাক্ট দুইটা প্রশ্ন করতে চাই। আজকের এই জার্নিটাতে যদি বাবা থাকতো, তাহলে বাবার কি বলবার থাকতো, বা বাবার যে কোনো একটা জিনিস যেটা আপনাকে খুব ভালো লাগাতো? ডেফিনেটলি ভালো লাগতো যে যদি বাবা দেখতেন যে তার দুই ছেলে সাকসেসফুলি মিউজিক করছেন। এটা আমাদের অবশ্যই একটা জীবনের অনেক বড় প্রাপ্তি থাকতো। মা দেখে গেছেন, মা অনুভব করেছেন, বাবা হয়তো আর অনেক বেশি অনুভব করতেন। এটা আমার মানে বিলিভ, অথবা তিনি দেখছেন কোথাও থেকে অবশ্যই, সেটা একটা। আর একটা কি কোশ্চেন করলো বলো? এটাই প্রশ্ন ছিল যে যদি থাকতেন তাহলে সে আসলে কি বলতেন, এবং আপনার কাছে কি মনে হয় যে সে কতটুকু হ্যাপি হতেন আপনাদের দুইজনের, এমন জানেন। আচ্ছা, বাবা বেঁচে থাকলে কি আসলে আপনাদের মনে হয় যে আপনারা এত কঠিন ভাবে এত দূর আগাতেন? মনে হয় না। তখন মনে হতো যে বাবা তো আছে, বাবা তো আছে, এবং আসলে বাবা মানুষ, হ্যাঁ, মানুষের প্রতিটা লাইফের ফ্রেজ চেঞ্জ হয় আসলে যে কোনো একটা সিচুয়েশনের মাধ্যমে। তো সেই ফ্রেজটা দিয়ে যখন মানুষ যায়, তখন ওই লাইফই তাকে কিছু লেসন দিয়ে দেয়, যে লেসনটা তুমি নেক্সট জীবনে তোমার কাজে লেগে যাবে, এবং আমার মনে হয় চলার পথটা ইজি হয়ে যায়। আসলে দরকার, মানে যখন যেটা দরকার লাইফ কিন্তু সেই লেসনটাই দেয়। অবশ্যই দেয় সেটা। অনেক ধন্যবাদ ভাইয়া। শেষ প্রশ্ন, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে আসলে কোথায় দেখতে চান এবং নিজেকে কোথায় দেখতে চান? অবশ্যই বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে অনেক অনেক ভালো পর্যায়ে দেখতে চাই, ইন্টারন্যাশনালি আরও অনেক বেশি ডেভেলপ দেখতে চাই। এখন সবাই ভালো কাজ করছে, অনেক ইয়াং জেনারেশন ছেলেপেলেরা খুব ভালো কাজ করছে, এটা আমাদের জন্য প্রাউড। এবং ইন্টারন্যাশনালি প্রত্যেক ইন্টারন্যাশনাল দরবারে বাংলাদেশকে যেন রিপ্রেজেন্ট করতে পারি আমরা, এবং সেটার অংশ হয়ে যেন থাকতে পারি, সেটাই আসলে আমার চাওয়া থাকবে। গর্ব ভরে আমরা যেন রিপ্রেজেন্ট করতে পারি। ভাইয়া অনেক ধন্যবাদ। আমরা একটি গান শুনতে শুনতে বিদায় নিব। তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি, সো দ্যাট আমি একদম সুন্দরভাবে গানটা এনজয় করতে পারি। সেই দর্শক, গল্প, গান এবং আড্ডায় কেটে গেল আমাদের সময়, বেশ সুন্দরভাবে কেটেছে। আমরা আশা করছি আপনারাও বেশ এনজয় করেছেন, এবং আপনাদের ভালো লাগলে কিন্তু আমাদের এই যে এত কষ্ট, অথবা আপনাদের জন্য সাজানো আমাদের যে আয়োজন, সেটা সার্থক হয়। আপনারা সবাই ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে কাটাবেন, এবং নিজেদের বাড়ির শিশু এবং বৃদ্ধ যারা আছেন তাদের দিকে একটু এক্সট্রা খেয়াল রাখবেন। আপনাদের সবার সময় আনন্দদায়ক হোক, এবং অবশ্যই এটিএন নিউজের সাথে থাকতে হবে আমাদের বিশেষ আয়োজন দেখবার জন্য। আমি মারিয়া শিমু বিদায় নিচ্ছি মেরিল সিরাম সোববার নিবেদিত সেলিব্রিটি আড্ডা থেকে। গান শুনতে শুনতে বাড়ি যাব। চলো, যেহেতু তুমি সামনে বসে আছো। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, যার মেঘ কালো চুল, হরিণী চোখ, কণ্ঠটি গানের বিনা, তার হাসি যেন শিশিরের কণা, তার দৃষ্টি যেন মায়াবী ছলনা, তাকে না দেখেও মনে হয় সে আমার অনেক দিনের চেনা। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না।
সিরাম সোপ বার নিবেদিত সেলিব্রিটি আড্ডা।